বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কারক। ইতিপূর্বে আমরা কারকের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বের মধ্য দিয়ে কারক ও বিভক্তি সম্পর্কে একটা আলোচনা আমরা করেছি এবং সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। যদি সেই আলোচনার রেস্ট নিয়ে আমরা যদি আলোচনা করতে শুরু করি, তাহলে আমাদের প্রথম থেকে একটু সেই আলোচনাগুলোতে একটু ফিরে যাওয়া যাক। যে প্রথম আলোচনা ছিল যে কারক কাকে বলে। কারক হচ্ছে মূলত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে কারক। এই ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্কে আমরা কারক বলছি, তাহলে ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে কারক। আর সেই কাজ করাটা খাওয়া হতে পারে, যাওয়া হতে পারে, আসা হতে পারে, খেলা করা হতে পারে, ঘুমানো হতে পারে, সব কিছুই হতে পারে। অর্থাৎ কোনো কিছু কাজ করা যদি বোঝায় এক কথায়, তাহলে সেটাকে আমরা বলি ক্রিয়াপদ। আর নামপদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে নামপদ। এই ক্রিয়াপদ আর নামপদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি যে কারক। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক বলছে, নামপদের মূলত চারটে অংশ আমরা জানি। একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। আর ক্রিয়াপদের একটাই অংশ, সেটা হচ্ছে ক্রিয়াপদ। তো এখানে কিন্তু এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয় যে রয়েছে, এই চারটি পদের বা নামপদের যে চারটি অংশ রয়েছে, এই চারটি অংশের কিন্তু প্রত্যেকটার কারক আমরা হয় না। মূলত বিশেষ্য আর সর্বনাম পদেরই কারক করা সম্ভব। তবে এর মধ্যে একটা ব্যতিক্রমী রয়েছে, সেটা হচ্ছে যে বিশেষণ কখনো কখনো তার কারক করা সম্ভব। বিশেষণ কারক করা কখন কখন সম্ভব না, যখন হচ্ছে বিশেষণটা কোন একটা বিশেষণ, বিশেষের সঙ্গে মানে বিশেষণ যখন বিশেষ হিসেবে হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে কারক করা সম্ভব। যেমন ধনী মানুষ গরিবদেরকে উপকার করে, এখানে মানুষ হচ্ছে মূলত কর্তা অর্থাৎ বিশেষ্য, আর সেই মানুষের হচ্ছে গুণ বোঝাচ্ছে ধনী। তো সেখানে ধনীটা ওই মানুষের সাথে যুক্ত হয়ে যেহেতু বিশেষণটা বিশেষ্য হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা কারক করা সম্ভব। তাহলে যদি বিশেষণ বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে কারক করা সম্ভব। এবার আমরা জানি যে মূলত কারককে মূলত আমরা ছয়টি ভাগে ভাগ করি আমরা। সেটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। তো এই ছটি ভাগ যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক আর নিমিত্ত কারক, এই ছটি কারকের যেটা প্রশ্নে আসে মূলত সেটা হচ্ছে যে এই কারকগুলোর চিহ্নিত করতে হয় এবং বিভক্ত চিহ্নিত করতে হয়। এবারে আমাদের যদি একটা বাক্য দেওয়া থাকে, মূলত কারক করতে গেলে আমাদের যে একটা বাক্য দেওয়া থাকে, একটা বাক্য যদি দেওয়া থাকে, সেই বাক্যের মধ্যে কোন একটা পদ বা শব্দের নিচে যদি আন্ডারলাইন করা থাকে এবং সেটাকে বলে যেটাকে কারক চিহ্নিত করো, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কারক করবার পূর্বে সেটা হচ্ছে যে ওই বাক্যের মধ্যে থেকে আমাদেরকে একটা ক্রিয়াপদ খুঁজে বের করতে হবে, যেগুলো আমরা আগের পর্বে আলোচনা করেছি। যে একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে এবং সেই ক্রিয়াপদকে আমরা কতগুলো প্রশ্ন করব। ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায়, ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় তখন তাকে বলে কর্তৃকারক। যেমন আমরা যদি বলি যে শ্যাম মাঠে ফুটবল খেলে, এখানে আমরা যদি শ্যামের নিচে দাগ দেওয়া থাকে তাহলে সেটাকে কারক চিহ্নিত করতে বলে, তাহলে আমরা কিভাবে করবো সেটাকে কারক। তো শ্যাম মাঠে ফুটবল খেলে যদি একটা বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্যের মধ্যে থেকে আমাদেরকে শ্যামকে কারক চিহ্নিত করতে বলে, তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা। এখানে হচ্ছে খেলে। তো খেলে ক্রিয়াপদকে আমরা কতগুলো প্রশ্ন করলে দেখা যাবে যে কি খেলে, ফুটবল খেলে। এখানে তো কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্মকারক। আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কে খেলে, তার উত্তর হচ্ছে শ্যাম খেলে। শ্যাম মাঠে ফুটবল খেলে, এখানে ক্রিয়াপদ খেলে কে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর পাচ্ছি আমরা শ্যাম। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আমরা পাই তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। একই রকম ভাবে যদি আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আমরা পাই তখন তাকে আমরা বলি কর্মকারক। আর ক্রিয়াপদকে কবে, কখন, কোথায় দিয়ে যদি কোনো প্রশ্ন করি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আমরা পাই তখন সেটা হচ্ছে অধিকরণ কারক। এখনো পড়ে রইল কি আরো তিনটি কারক, সেটা হচ্ছে করণ কারক,
অপাদান কারক আর নিমিত্ত কারক। করণ কারক হচ্ছে বাক্যের কর্তা যার সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বলে করণ কারক। অর্থাৎ কাঠুরিয়া কুঠার দিয়ে কাঠ কাটে, একটা বাক্য এখানে দেওয়া রইল। এখানে কাঠুরিয়া হচ্ছে মানে যিনি কাঠ কাটছেন, তো কাঠুরিয়া সেটা হচ্ছে, তো এখানে তো কর্তা, তো কর্তা যাকে দিয়ে কাজটা করা হচ্ছে, কাকে দিয়ে? কাঠুরিয়া কুঠারের সাহায্যে কাজটা, কর্তা যার সাহায্যে কোনো কাজ সম্পন্ন করে, অর্থাৎ কাঠুরিয়া কুঠারের সাহায্যে কাঠ কাটার কাজটা সম্পন্ন করছে বলে সেই জন্য করে কুঠার হচ্ছে এখানে করণ কারক। অর্থাৎ কর্তা যার সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলি করণ কারক। এবং এর কতগুলো অনুসর্গ আছে, দ্বারা দিয়া কর্তৃক যদি হয়, অর্থাৎ কোন একটা বাক্যের মধ্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করছে এবং যদি দ্বারা দিয়া কর্তৃক কোনো অনুসর্গ থাকে তখন সেটা হয়ে যাবে করণ কারক। আগেই আলোচনা করেছিলাম আমরা। একই রকম ভাবে অপাদান কারক হচ্ছে হইতে থেকে চেয়ে যদি অনুসর্গ থাকে এবং কোনো কোনো কিছু থেকে জাতব উৎপন্ন যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি অপাদান কারক। আর নিমিত্ত তো আগেই বলেছিলাম যে কোনো কিছুর জন্য, কোনো ব্যক্তি বস্তুর জন্য কোনো কিছু করার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয় তখন তাকে বলে নিমিত্ত কারক। হ্যাঁ, যেমন রাম শ্যামের জন্য বই কিনলো, এখানে শ্যামের জন্য বা উদ্দেশ্যে বা নিমিত্তে, এখানে যদি দ্বারা দেওয়ার জন্য ওজন্য উদ্দেশ্যে নিমিত্তে যদি হয় তাহলে সেটা হচ্ছে নিমিত্ত কারক। তো এটা মূলত এই 6টা কারক আমরা আগে আলোচনা করেছিলাম, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব মানে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনার রেস ধরে বাকিটা বুঝবার জন্য আমরা এই আলোচনাটা প্রাথমিকভাবে করলাম। আর একই রকম ভাবে আমরা আগের দিনে বলেছিলাম যে বিভক্তি কাকে বলে। বিভক্তি হচ্ছে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ যখন শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতু ও শব্দের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ ও নামপদ গঠন করে তখন তাকে আমরা বলি বিভক্তি। যেমন কর, কর হচ্ছে ধাতু, এবারে কর ধাতুর সঙ্গে যদি বিভক্তি ইতেছে যদি আমরা যুক্ত করি তাহলে ধাতুযোগ বিভক্তি সমান সমান পদ হচ্ছে যেটা ক্রিয়াপদ, আর শব্দযোগ বিভক্তি সমান সমান নামপদ। কি করে আমরা বুঝবো? কর যোগ ইতেছে, কর হচ্ছে ধাতু আর ইতেছে হচ্ছে বিভক্তি, ধাতুযোগ বিভক্তি সমান সমান এখানে ক্রিয়াপদ হলো। তাহলে আগেই বলে দিয়েছি যে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে, শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যদি শব্দের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা হবে নামপদ, আর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যদি ক্রিয়াপদ গঠন করে তখন তাকে বলি আমরা বিভক্তি। তো এখানে আমরা বললাম যে কর হচ্ছে একটা ধাতু, তার সঙ্গে ইতেছে বিভক্তি যুক্ত হয়ে করিতেছে ক্রিয়াপদ গঠিত হলো। একই রকম ভাবে রাম একটা শব্দ, তার সাথে কে যদি বিভক্তি যুক্ত করি তাহলে রামকে, সেটা হচ্ছে নামপদ। তাহলে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ বা ক্রিয়াপদ গঠন করে তাকে বলে হচ্ছে বিভক্তি। তো আমরা আগেই বলেছিলাম যে বিভক্তির কতগুলো ভাগ ছিল, সেটা হচ্ছে বিভক্তি মূলত 6টা। এ কে তে র এর অন্তস্থ, এ কে তে র এর অন্তস্থ, এই যে 6টা বিভক্তি আমরা বললাম, এই 6টা বিভক্তির মধ্যে এ কে তে র এর অন্তস্থর, র আর এর মূলত এই যে কারকগুলো রয়েছে এই কারকের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এটাকে মূলত ব্যবহার করা হয় অকারক পদ, অর্থাৎ কারক নয়, যেটা অকারক নয় কারক, তো অর্থাৎ সম্বন্ধ পদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সম্বন্ধ পদের ক্ষেত্রে র বা এর ব্যবহার করা হয়, বাকি যে বিভক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই কারকের বিভক্তি, সেটা হচ্ছে এ কে তে অন্তস্থ, আর র এর এটা হচ্ছে সম্বন্ধ পদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এ কে তে র এর অন্তস্থ এই হচ্ছে 6টা বিভক্তি। এছাড়াও আর একটা বিভক্তি আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এবার আমরা বলবো যে 6টা বিভক্তি ছাড়া শূন্য বিভক্তিটা কি। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে একটা শব্দ তখনই পদে পরিণত হতে পারে যখন সেটা বিভক্তিযুক্ত শব্দ হলে তবে পদ। বিভক্তিযুক্ত শব্দ মানে হচ্ছে পদ। তো বিভক্তি তার মানে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা বিভক্তি রয়েছে। এইবারে যেটা বলবার যে এই বিভক্তি রয়েছে, এই যে একেতে অন্তস্থ বা রয়ের এর তো কোনোটাই থাকে না যে শব্দগুলোতে বা যে পদে, তাহলে শব্দগুলোতে যদি না থাকে তাহলে সেটা কি করে পদে পরিণত হবে? না, যে পদের মধ্যে এই বিভক্তিগুলো নেই তাহলে জানতে হবে যে সেখানে একটা বিভক্তি রয়েছে। অর্থাৎ যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাহলে সেটাকে বলা হচ্ছে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে। এই শূন্য বিভক্তিটা আমরা আগেই বলেছিলাম, শূন্য বিভক্তি এই শূন্য বিভক্তিটা হচ্ছে যে বিভক্তি যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে
শব্দকে পদে পরিণত করেন কিন্তু নিজে অপ্রকাশিত থাকে। অর্থাৎ আমরা দেখবো যে ওই শব্দের মধ্যে যেটা শূন্য বিভক্তি বলছি, ওই শব্দের মধ্যে যে বিভক্তিটা রয়েছে সেটা প্রকাশিত হয়নি, মানে তাকে দেখা যাচ্ছে না, অথচ সে রয়েছে। তো এইটা বিভক্তিকে আমরা বলছি শূন্য বিভক্তি। তাহলে বিভক্তির ক্ষেত্রে এখানে একেতে রয়ের অন্তস্থে যে 6টা বিভক্তি রয়েছে, ছাড়াও একটা বিভক্তি রয়েছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এইগুলো মূলত বিভক্তি। এবার আমরা বলেছিলাম আগের অধ্যায়ের প্রথম পর্ব, কারকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে বিভক্তি আমরা চিহ্নিত করবো কি করে। এমন আমার প্রশ্ন তো আসে যে একটা বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে কারক ও বিভক্তি চিহ্নিত করতে বলে আমাদেরকে। তা আমি বলেছিলাম যে কারক তো আমরা চিহ্নিত করবোই, বললাম ক্রিয়াপদকে কতগুলো প্রশ্ন করবো, সেগুলো প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি উত্তর আমরা পাই তাহলে সেগুলোকে সেই কারকেই আমরা চিহ্নিত করতে পারি। কিন্তু বিভক্তিকে আমরা চিহ্নিত করব। বিভক্তি চিহ্নিতকরণের সব থেকে সহজ পদ্ধতি হলো যে যদি কোনো একটা শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দের মধ্যে বিভক্তি চিহ্নিত করতে বলে, তাহলে সেই শব্দের হচ্ছে মূল শব্দটাকে বের করে নিতে হবে। যদি সেই শব্দের মূল শব্দটাকে বের করে নিই, তাহলে দেখবো যে শব্দের মূল শব্দ বের করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে বিভক্তি। যেমন এখন যদি বলি যে রমেশ সকালে ফুটবল খেলে। এবারে যদি বলে এই একটা বাক্য দেওয়া আছে, রমেশ সকালে ফুটবল খেলে, রমেশ সকালে ফুটবল খেলে, একটা বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যের মধ্যে থেকে বললো যে এই যে পদ আর এই পদ, এই 3টে পদের বিভক্তি চিহ্নিত করতে যদি বলে, তাহলে আমরা সহজে সব বললাম যে বিভক্তি চিহ্নিতকরণের সব থেকে সহজ পদ্ধতি হলো যে একটা শব্দ যদি দেওয়া থাকে বা পদ যদি দেওয়া থাকে, তাহলে সেই পদের মূল শব্দটাকে যদি আমরা বের করে নিই, তারপর যদি অবশিষ্ট থাকবে, যদি ওই বিভক্তিগুলোর মধ্যে থাকে তাহলে সেটা বিভক্তি হবে। আর যদি ওই শব্দের মধ্যে ওই বিভক্তিগুলো না থাকে তাহলে সেটা জেনে নিতে হবে শূন্য বিভক্তি। তাহলে রমেশ, এই রমেশের মূল শব্দ কিন্তু রমেশ, রমেশের মূল শব্দ হচ্ছে রমেশের মূল শব্দ রমেশ। তো রমেশের মূল শব্দ রমেশকে যদি আমরা বের করে নিই তাহলে কিছু অবশিষ্ট নেই, তার মানে এটা ধরে নিতে হবে কিছু নেই, মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি। বলেছিলাম যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় কিন্তু অপ্রকাশিত থাকে, অর্থাৎ দেখা যায় না, এটা হচ্ছে শূন্য বিভক্তি। একই রকম ভাবে যদি আমরা সকালে দেখি, সকালের মূল শব্দ হচ্ছে সকাল, সকালের মূল শব্দ সকাল, সকালের মূল শব্দ হচ্ছে সকাল। এই মূল শব্দ সকালটাকে যদি বের করে নিই, মূল শব্দ সকাল বের করে নিই, তাহলে পড়ে থাকে কি এ। আমি বলেছিলাম যে এ কে তে রয়ের অন্তস্থের মধ্যে যদি এটা থাকে সেটা আসলে বিভক্তি, তাহলে এটা হচ্ছে এ বিভক্তি, এ বিভক্তি। একই রকম ভাবে ফুটবলটাকে যদি আমরা বিভক্তি করতে যাই, তো ফুটবলটা বিভক্তি করবার জন্য ফুটবলের মূল শব্দ যদি বের করতে যাই, তাহলে ফুটবলের মূল শব্দ হচ্ছে ফুটবল, তাহলে ফুটবলটাকে মূল শব্দ যদি ফুটবল আমরা বের করে নিই, এই ফুটবলের মূল শব্দ তো ফুটবল, ফুটবলের মূল শব্দ ফুটবল যদি থাকে, তাহলে মানে আর কিছু যদি না থাকে তাহলে আমরা যে আমরা একেবারেই বিভক্তি ছাড়া কোনো পদ হয় না, তার মানে এর মধ্যে একটা বিভক্তি হচ্ছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। তো এটা হচ্ছে কারক ও বিভক্তি সম্পর্কে আগের দিন আলোচনা করেছিলাম। তাহলে বিভক্তি চিহ্নিতকরণের যদি বলে যে কোনো একটা বাক্যের মধ্যে থেকে বিভক্তি চিহ্নিতকরণের প্রাথমিক এবং সব থেকে সহজ পদ্ধতি হলো যে ওই শব্দ বা পদের মধ্যে মূল শব্দ যদি বের করে নিই, তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে বিভক্তি। আর যদি কোনো মূল শব্দ বের করার পরে যদি কোনো কিছু অবশিষ্ট না থাকে, তাহলে সেখানে কি হবে, তাহলে সেটা হয়ে যাবে শূন্য বিভক্তি। এটা হচ্ছে কারক ও বিভক্তি সম্পর্কিত যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আলোচনা করেছিলাম, এবং সেটা সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করলাম এই মুহূর্তে। এবং এরপরে আমরা যেটা আলোচনা করব যে আমরা যদি একটু পিছিয়ে যাই, যে 1990 সাল বা তার আগের সাল থেকে শুরু করি এবং তার পরবর্তী পর্যায়ে যে আমরা যদি পরীক্ষাগুলোকে দেখি, মাধ্যমিক সিলেবাসের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে যদি আমরা দেখি, বা বলতে পারি যে আমাদের সমসাময়িক সময় আমরাও যখন পরীক্ষা দিয়েছিলাম 2000-এর পরবর্তী সময়ে, তো সেই সময় যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে সেই পরীক্ষার ক্ষেত্রে বাংলা ব্যাকরণের যে অধ্যায়গুলো ছিল তার মধ্যে তো কারক ছিল, তো সেই কারকের যে আলোচনাগুলো সেখানে করা হতো, সেখানে কিন্তু ওই কারকের মধ্যে কারক শুধুমাত্র বিভক্তি চিহ্নিতকরণের প্রশ্নগুলি আমাদের থাকতো। সেখানে কারককে বিস্তৃত আকারে কারকের যে প্রকারভেদ আছে এবং তার সঙ্গে যে তার যে উপশ্রেণী বিভাগ
অর্থাৎ একটা কারকের যে ভাগ আছে কর্তৃকারক, তার উপশ্রেণী বিভাগ করে সেগুলোর উদাহরণ দিয়ে সেগুলোর আলোচনা করা, এগুলো কিন্তু সেই সময়ের সিলেবাস অনুযায়ী তখন ছিল না, এবং আমাদের সময় তখন সেটা আলোচনা করা হয়নি। কিন্তু এখন বর্তমান সময়ের যে সিলেবাস সেখানে রয়েছে, সেখানে কিন্তু এই কারক সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে কারক ও বিভক্তি যে আলোচনা আমরা করছি, এই কারক ও বিভক্তি আলোচনার সাথে সাথে ওই কারকের সঙ্গে যে কারকের যে প্রকারভেদ রয়েছে সেগুলোর উপবিভাগ সম্পর্কে এখানে আলোচনা করবার জন্য সিলেবাসের মধ্যে রয়েছে। তো আজকে শুধুমাত্র কারক ও বিভক্তি আলোচনা করাই মানে কারকের সিলেবাস কমপ্লিট নয়। তাহলে আমাদের কারকের যে ভাগগুলো আমরা করলাম সেই ভাগেরও অংশগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটা ভাগ আমাদের, সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা আজকের যে আমাদের আলোচনার বিষয়, প্রথম আলোচনা, সেটা হচ্ছে যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাই তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ যে কর্তা যার সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদন করে কিন্তু কর্তাকারক। তো সেই কর্তৃকারকের প্রকারভেদ, তার প্রথমে যে হেডলাইনটা এখানে রয়েছে সেটা হচ্ছে কর্তৃকারকের প্রকারভেদ। অর্থাৎ এই কর্তৃকারকের কতগুলো ভাগ আছে। কর্তৃকারক মানে কর্তা। কর্তা আমরা কি বুঝি? যার সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তা। যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তা, যার সাহায্যে সম্পাদন করে সেটা করণ। তো এখানে কর্তৃকারকের কতগুলো ভাগ আছে। কর্তৃকারক মূলত যদি আমরা শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনা করি তাহলে দেখবো যে কর্তৃকারকের ভাগ হচ্ছে মূলত ভাবে 12টি। সেটা কি কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, ঊর্ধ্বকর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, সাধন কর্তা, বাক্যাংশ কর্তা, উপবাক্যীয় কর্তা, আর অলংকারিক কর্তা। মূলত 12টা ভাগে ভাগ করা হয়। কি কি বললাম? প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, আর ঊর্ধ্বকর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, সাধন কর্তা, বাক্যাংশ কর্তা, উপবাক্যীয় কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা, আর অলংকারিক কর্তা। এগুলো হচ্ছে কর্তৃকারকের প্রকারভেদ। তো কর্তৃকারকের প্রকারভেদকে আমরা বললাম 12টা ভাগে ভাগ করা হয়। প্রযোজক কর্তা কাকে বলে? সেটা হচ্ছে, প্রযোজক কর্তা মানে কর্তা যে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা যার সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বলে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করছে, যার সাহায্যে করছে সেটা হচ্ছে প্রযোজ্য, আর যে করাচ্ছেন, যে কাজটা ক্রিয়াটাকে সম্পন্ন করছে সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে যে কর্তা নিজে কাজ না করে, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় সে প্রযোজক। অর্থাৎ সে ইনভেস্টমেন্ট করছে, অর্থাৎ সে করছে, নিজে করছে না, সে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানে বলছে যে প্রযোজক কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে যদি কোনো কাজ করিয়ে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। অর্থাৎ কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিলে তাকে বলে প্রযোজক কর্তা। কাজটা অন্যকে দিয়ে করাচ্ছেন যে, সে হচ্ছে প্রযোজক কর্তা। তো আমরা এই প্রযোজক কর্তাকে আমরা কি করে বুঝবো? একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি যে এখানে একটা দেবা আছে, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে ক্রিয়া হচ্ছে খাওয়াচ্ছেন, ভাত খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন? ভাত খাওয়াচ্ছেন। কে খাওয়াচ্ছেন? মা খাওয়াচ্ছেন। কাকে খাওয়াচ্ছেন? শিশুকে খাওয়াচ্ছেন। তাহলে মা হচ্ছে কর্তা, এই মা হচ্ছে কর্তা, সে নিজে কাজটা করছে না, কাজটা কাকে দিয়ে করে নিচ্ছে? শিশুকে দিয়ে। কি কাজ করে নিচ্ছেন? ভাত খাওয়ানোর কাজটা করে নিচ্ছেন। তাহলে মা শিশুকে ভাত খাওয়ানোর কাজটা করে নিচ্ছেন, মা নিজে কাজটা করছে না। মা নিজে কাজটি না করে, মানে মা মাত্র কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে যখন কোনো কাজ করিয়ে নেয় তখন তাকে বলে প্রযোজক কর্তা। অর্থাৎ মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এই খাওয়ানো হচ্ছে ক্রিয়াপদ, এই খাওয়ানো ক্রিয়াপদটার কর্তা হচ্ছেন মা নিজে ভাতটা না খেয়ে মা শিশুর দ্বারা ভাতটা খাইয়ে নিচ্ছেন। তাহলে কর্তা নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় তাহলে সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে হচ্ছে এই যে কর্তা সেটা হচ্ছে প্রযোজক কর্তা। এই হচ্ছে প্রযোজক কর্তা। একই রকম ভাবে বাবা সন্তানকে বই পড়াচ্ছেন। এখানে বাবা সন্তানকে বই পড়াচ্ছেন যে একটা বাক্য এখানে দেওয়া রয়েছে, বাবা সন্তানকে বই পড়াচ্ছেন একটা বাক্য এখানে যে দেওয়া আছে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছেন পড়াচ্ছেন, আর কর্তা হচ্ছেন কে? বাবা। কর্তাকে বাবা।
এই কর্তা যে বাবা, ইনি কিন্তু নিজে কাজটা, বই পড়ার যে কাজটা করা হচ্ছে সেই বই পড়ার কাজটা কিন্তু নিজে করছেন না। তিনি কি করছেন? তিনি তার সন্তানকে দিয়ে বইটা পড়িয়ে নিচ্ছেন। তাহলে কর্তা নিজে কাজটি না করে যখন অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, এখানে কাকে অন্য বলতে কাকে, কিন্তু সন্তানকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন, বই পড়ানোর কাজটি। তাহলে এটা হচ্ছে, এই কর্তা হচ্ছে এই প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কারটা? কর্তা যাকে দ্বারা কাজটি করিয়ে নেয়, কর্তা যার সাহায্যে কাজটি, কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজ্য কর্তা। অর্থাৎ এই প্রযোজক কর্তা, মা কাকে দিয়ে কাজটি করে নিচ্ছেন? শিশুকে। বাবা কাকে দিয়ে কাজটি করাচ্ছেন? সন্তানকে। তাহলে এগুলো হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা, এটা হচ্ছে কি? প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা অর্থাৎ, তো কর্তৃকারকের প্রকারভেদে দুটি অংশে দুটো ভাগ আমরা বললাম, একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা হচ্ছে যে কর্তা নিজে কাজটি না করে যদি অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাহলে সে হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজ্য কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তা মা এখানে কাজটি কাকে দিয়ে করিয়েছেন? শিশুকে দিয়ে যেহেতু কাজটা করেছে সেজন্য করে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। একই রকম ভাবে বাবা হচ্ছে প্রযোজক কর্তা, বাবা কাকে দিয়ে কাজটা করে নিচ্ছে? সন্তানের দিয়ে কাজটা করে নিচ্ছেন বলে এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তা হচ্ছে যে কর্তা যাকে নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলে প্রযোজক কর্তা। কর্তা যার সাহায্যে কাজটি করি, যাকে দিয়ে কাজটি করা সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। আর সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্তা বলতে যে যে বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হয় একই রকম ভাবে যদি কর্তাও সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলে সমধাতুজ কর্তা। মেলা মানুষকে মিলিয়ে দিল, এই মেলা আর মিলিয়ে দেওয়া, মেলা হচ্ছে কে মিলিয়ে দিল? মেলা। কাকে মিলিয়ে দিল? মানে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে ক্রিয়াপদ। মেলা হচ্ছে এখানে কর্তা হিসেবে কাজ করেছে। এই মেলা আর মিল, মিল শব্দ থেকে মেলা, যেখানে ধাতু হচ্ছে মিল ধাতু থেকে মেলা, মিলিয়ে দেওয়া আর মেলা এই দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে বলে এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। অর্থাৎ কোনো একটা বাক্যের মধ্যে যদি ক্রিয়াপদ আর কর্তা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, একই ধাতু থেকে, তাহলে সেটাকে বলা হয় সমধাতুজ কর্তা। সেটাকে বলে সমধাতুজ কর্তা। প্রযোজক কর্তা হচ্ছে, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে সেটা তাকে বলছে প্রযোজক কর্তা। হ্যাঁ, যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, যিনি শিশুর দ্বারা কাজটি করিয়ে নিচ্ছে, শিশুকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন, তাই হচ্ছে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক কর্তা শিশুকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন বলে এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। একই রকম ভাবে বাবা সন্তানকে বই পড়াচ্ছেন, তো বাবা হচ্ছে প্রযোজক কর্তা, সন্তানকে দিয়ে কাজটি করে নিচ্ছেন বলে এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তো কর্তৃকারকের প্রকারভেদে তৃতীয় ভাগ হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা, প্রথম আমরা দেখলাম যে প্রযোজক কর্তা, যে কর্তা নিজে কাজ না করে, যে কর্তা কোনো কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। আর তৃতীয় ভাগ হচ্ছে নিরপেক্ষ কর্তা। একই বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার, একই বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। আমরা আরেকবার দেখে নিই, একই বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা 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 কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, সমাপিকা ক্রিয়ার কর্তাকে কিন্তু নিরপেক্ষ কর্তা বলে না। তাহলে বলছে একই বাক্যের, তাহলে একটা বাক্য যদি দেওয়া থাকে এবং সেই বাক্যের মধ্যে থেকে যদি সমাপিকা ক্রিয়াও থাকে অসমাপিকা ক্রিয়া থাকে এবং দুটো ক্রিয়ার, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা যদি থাকে তাহলে কেবলমাত্র অসমাপিকার কর্তাকে আমরা বলছি নিরপেক্ষ কর্তা। অর্থাৎ এবার আমরা জানতে হবে যে সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়া কি, না জানলে আমরা বুঝবো না যে নিরপেক্ষ কর্তা কি করে আমরা বুঝবো। তো সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে, বাক্যের যখন কোনো ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে, অর্থাৎ যে ক্রিয়া বাক্যের মধ্যে বসলে সেই বাক্যের অর্থ আর অসম্পূর্ণ থাকে না, সম্পূর্ণভাবে বোধগম্য হয় বা সম্পূর্ণভাবে বোঝা যায়, তাকে বলে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া বাক্যের মধ্যে বসবার পরেও শ্রোতার মনে একটা কৌতূহলের সৃষ্টি হয়, অর্থাৎ শ্রোতার পরিপূর্ণভাবে তার তার পক্ষে জানা সম্ভব হয় না, তখন তাকে বলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা মানে হচ্ছে অসম্পন্ন,
আর সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে সম্পন্ন, অর্থাৎ যে ক্রিয়া বসবার পরে বাক্য সম্পূর্ণতা পায় এবং বাক্যের মধ্যে শ্রোতা কৌতূহলের সমস্ত উদ্বেগ, সমস্ত কৌতূহলের নিবৃত্তি ঘটে। অন্যদিকে অসমাপিকা ক্রিয়ার মধ্যে বসবার পরে শ্রোতার মনে সম্পূর্ণ কৌতূহলের নিবৃত্তি ঘটে না। এবার আমরা কি করে বুঝবো যে কৌতূহলের নিবৃত্তি ঘটছে আর ঘটছে না? যেমন যদি আমরা উদাহরণের সাহায্যে সেটাকে আমরা বিস্তৃতভাবে বর্ণনা করতে যাই, তাহলে আমরা দেখব যে একটা বাক্য আমরা যদি বলি যে রমেন ভাত খেয়ে, একটা বাক্যের মধ্যে রমেন ভাত খেয়ে, এই বাক্যটা যে বললাম আমরা, খেয়ে যেটা বললাম, রমেন ভাত খেয়ে কি করলো? ঘুমিয়ে পড়লো? রমেন ভাত খেয়ে খেলতে গেল? রমেন ভাত খেয়ে শুয়ে পড়লো? না রমেন ভাত খেয়ে পড়তে বসলো? এই সমস্ত কিছু ওই খেয়ে যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদের পরই বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ শ্রোতা যিনি শুনছেন তার মধ্যে কৌতূহল থেকে যাচ্ছে যে খেয়ে সে কি করলো, রমেন ভাত খেয়ে কোথায় গেল? পড়তে বসলো, মাঠে খেলতে গেল, ঘুমিয়ে পড়লো, কি করতে গেল? তাহলে এখন যখনই কোনো বাক্যের মধ্যে যে ক্রিয়া বসবার পরেও বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পায় না, বাক্য অসম্পূর্ণ থাকে এবং শ্রোতার মনে একটা প্রশ্নের বা কৌতূহলের উদ্বেগ ঘটে, তখন তাকে বলা হচ্ছে অসাময়িক ক্রিয়া। আর যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রায়, অর্থাৎ বাক্য সম্পূর্ণভাবে শ্রোতার মনে সমস্ত কৌতূহলের নিবৃত্তি ঘটে, তখন তাকে বলা হচ্ছে সাময়িক ক্রিয়া। কেমন করে বলবো? যেমন ধরো বলা হলো যে রমেন ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে রমেন ভাত খেয়েছে এবং সে ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ এই ঘুমিয়ে পড়ার মধ্যে দিয়ে, এই ক্রিয়াপদের মধ্যে দিয়ে আমরা বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পেয়েছে এবং শ্রোতা পরিপূর্ণভাবে তার কৌতূহলের নিবৃত্তি ঘটেছে যে সে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমিয়ে পড়া যে ক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পেল, অর্থাৎ যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পায় এবং শ্রোতার মনের যে কৌতূহল, সেই কৌতূহলের পরিপূর্ণভাবে নিবৃত্তি ঘটায়, অর্থাৎ তার মনে আর প্রশ্নচিহ্ন থাকে না, তখন তাকে বলা হচ্ছে সমবেগের ক্রিয়া। আর যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে শ্রোতার মনে প্রশ্নের উদ্বেগ সৃষ্টি করে এবং কৌতূহলের উদ্বেগ সৃষ্টি করে, অর্থাৎ কৌতূহলের নিবৃত্তি ঘটে না এবং বাক্যের অসম্পূর্ণতা প্রকাশ পায়, বাক্য সম্পূর্ণ হয় না, তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার আমরা সেটাকে বিস্তৃতভাবে দেখব যে তুমি মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম। এই তুমি মাতৃহীন হইলে, হওয়ার পরে কি সেটা যদি হইলে, তাহলে যে ক্রিয়াপদ, যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে হইলে, হওয়ার পরে আর কি, সেটা আমার শ্রোতার মনে প্রশ্নের উদ্বেগ করে। তো যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পায় না, বাক্য অসম্পূর্ণ থাকে, তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পায় তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পায়, প্রতিপালন ছিলাম, প্রতিপালন করা, প্রতিপালন করিয়াছিল, তাহলে এটার মধ্যে বাক্যের প্রকাশ সম্পূর্ণতা প্রকাশ পাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। এবারে এই সমাপিকা অসমাপিক ক্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি যেটা বুঝলাম, তাহলে এখানে বলছে যে একই বাক্যের মধ্যে এই বাক্য দুটো, এই দুটো দুটো, এটা কিন্তু দুটো বাক্য না, এটা হচ্ছে একই বাক্য। এই তুমি মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করেছিলাম, এটা হচ্ছে একই বাক্য। তাহলে একই বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা যদি থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলছি আমরা নিরপেক্ষ কর্তা। তাহলে এখানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। অসমাপিকার কর্তা হচ্ছে তুমি, এটা একটা কর্তা, অসমাপিকার কর্তা হচ্ছে তুমি, এই কর্তা। আর সমাপিকার কর্তা হচ্ছে আমি, একটা কর্তা। তাহলে সমাপিকার কর্তা আমি আর অসমাপিকার কর্তা তুমি। তাহলে এখানে বলেছি কি একই বাক্যের সমাপিকা, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা, আলাদা আলাদা কর্তা যদি হয়, অসমাপিকা একই বাক্যের সমাপিকা, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা, আলাদা আলাদা কর্তা যদি হয়, তাহলে অসমাপিকার কর্তাকে বলছে নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়ার, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা? তুমি। তাহলে এই কর্তাটাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ কর্তা। একই রকমের পরবর্তী উদাহরণে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখবো যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। দাঁত থাকার পরে কি হয়? অর্থাৎ এরকম থাকতে, চাইতে, হইতে, খেয়ে, ঘুমিয়ে, গিয়ে, এগুলো হচ্ছে যে বাক্য, যেগুলো যে ক্রিয়া,
এগুলো ক্রিয়া, এই এই যে ক্রিয়াগুলো রয়েছে, এই ক্রিয়াগুলোর মধ্যে থেকে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পায় না। খেয়ে গিয়ে, থাকতে, থাকতে গিয়ে, থাকতে, এটা হচ্ছে অসাময়িক ক্রিয়ার উদাহরণ। তাহলে এখানে বলছে যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। এই থাকতে হচ্ছে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর বোঝে না, দাঁতের মর্যাদা বোঝে না, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকার কর্তা হচ্ছে, এটা কর্তা, কর্তা, আর সমাপিকের কর্তা হচ্ছে মানুষ, এটা একটা কর্তা। সমাপিকের কর্তা হচ্ছে মানুষ, অসমাপিকের কর্তা হচ্ছে দাঁত। এইবারে এখানে বলেছে কি একই বাক্যে, তাহলে একই বাক্যের সমাপিকা, সমাপিকা ক্রিয়া, অসমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়ার আলাদা আলাদা কর্তা, এটা কর্তা আলাদা, এটা একটা কর্তা আলাদা যখন থাকে, তখন হচ্ছে অসমাপিকার কর্তাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। কর্তৃকারকের চতুর্থ ভাগ, কর্তৃকারকের চতুর্থ ভাগ হচ্ছে নিরপেক্ষ সমধাতুজ কর্তা। কর্তৃকারকের চতুর্থ ভাগ হচ্ছে সমধাতুজ কর্তা। আমরা যদি দেখি সমধাতুজ কর্তার সংজ্ঞা কি, বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হয়, সেই একই ধাতু থেকে উৎপন্ন কোনো বিশেষ্য পদ যদি ওই ক্রিয়ার কর্তা হয়, তাকে সমধাতুজ কর্তা বলে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে তো কর্তা থাকে, ক্রিয়া থাকে, তো বাক্যের যে কর্তার ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, একই ধাতু মানে হচ্ছে সম মানে একই, তাহলে বাক্যের ক্রিয়া ও কর্তা যদি একই ধাতু বা সম ধাতু থেকে উৎপন্ন হয়, তখন তাকে বলা হয়, ওই ক্রিয়ার কর্তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। অর্থাৎ কোন একটা বাক্যের মধ্যে যে ক্রিয়া থাকে এবং সেই ক্রিয়ার যে কর্তা থাকে, যদি দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। তো এখানে আমরা কি করে বুঝবো? ৮ শ্রেণীর মাঝামাঝি উঠলো বাজনা বাজি, বাজনার বাজ আর বাজি, বাজ হচ্ছে ধাতু, বাজ ধাতুর বাজনা হচ্ছে, এখানে ধাতু হচ্ছে এই বাজ ধাতু, বাজ ধাতুর বাজনা হচ্ছে কর্তা, বাজি হচ্ছে ক্রিয়া, এই দুটোই হচ্ছে একই ধাতু, বাজ ধাতু থেকে উৎপন্ন। একই রকম ভাবে ফল, ফল আর হচ্ছে একই রকম ভাবে হচ্ছে ফল আর ফলে, এই দুটো হচ্ছে একই ধাতু থেকে উৎপন্ন, সেটা হচ্ছে ফল ধাতু। একটা হচ্ছে ফল আর ফলে, ফল ধাতু থেকে উৎপন্ন, এটা হচ্ছে। তো পরবর্তী যে উদাহরণটা, পাপের ফল, ফল এমন, পাপের ফল এমন চমৎকার ভাবেই ফলে। তো এখানে হচ্ছে ফলে হচ্ছে ক্রিয়া আর ফল হচ্ছে কর্তা। এই কর্তার ক্রিয়া একই ধাতু, ফল ধাতু থেকে উৎপন্ন। কোন ধাতু থেকে? ফল ধাতু থেকে উৎপন্ন কর্তা ক্রিয়া, এটা কর্তা ক্রিয়া। তাহলে বলছে বাক্যের ক্রিয়া ধাতু, বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হয়, সেই ধাতু থেকে উৎপন্ন, বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হয়, সেই ধাতু থেকে উৎপন্ন কোনো বিশেষ পদ যদি ওই ক্রিয়ার কর্তা হয়, তখন তাকে বলা হয়, সেই কর্তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। এখানে দুটো উদাহরণ রয়েছে, একটা হচ্ছে আশ্বিনের মাঝামাঝি উঠলো বাজনা বাজি। এই বাক্যের মধ্যে বাজি হচ্ছে ক্রিয়াপদ আর বাজনা হচ্ছে কর্তা, এই দুটোই একটাই ধাতু থেকে, সমধাতু থেকে উৎপন্ন। সম মানে হচ্ছে একই ধাতু থেকে উৎপন্ন, সেটা হচ্ছে বাজ ধাতু। একই রকম ভাবে পাপের ফল এমন চমৎকার ভাবেই ফলে, এই দুটো ধাতুর ক্রিয়া হচ্ছে ফলে আর ফল হচ্ছে কর্তা, এই দুটি কর্তা ও ক্রিয়ার একই ধাতু থেকে উৎপন্ন, সেটা হচ্ছে ফল ধাতু। তো এটা হচ্ছে কর্তৃকারকের চতুর্থতম ভাগ, সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। কর্তৃকারকের পঞ্চম যে প্রকারভেদ আমরা দেখবো, সেটা হচ্ছে সহযোগী কর্তা।
কর্তৃকারকের পঞ্চম প্রকার ভেদ হচ্ছে সহযোগী কর্তা, অর্থাৎ দুইটি কর্তার মধ্যে সহযোগিতার ভাবটি যদি পরিস্ফুট হয়, পরস্পরের সহযোগিতা করে, তখন তাকে বলে হচ্ছে সহযোগী কর্তা। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে ক্রিয়া দুটি কর্তা থাকবে, মানে একের অধিক কর্তা থাকে, এবং তাদের মধ্যে যদি পরস্পরের সহযোগিতার ভাব পরিস্ফুট হয়, তখন তাকে বলা হয় সহযোগী কর্তা। যেমন ভাই বোন একসাথে খেলা করছে, এখানে খেলা করছে একটা ক্রিয়া, এবং তাতে ভাই আর বোন দুজনে একসাথে করছে, মানে তাদের মধ্যে একটা সহযোগিতার ভাব রয়েছে। অর্থাৎ যে ক্রিয়ার দুইটি কর্তার মধ্যে যদি সহযোগিতার ভাব বা পরস্পরের মধ্যে একটা সুসম্পর্কের ভাব পরিলক্ষিত হয়, তখন তাকে বলা হয় সহযোগী কর্তা। ভাই বোন একসাথে খেলা করছে, একই রকম ভাবে বাবা মা জমিতে চাষ করছে, বাবা মা যৌথভাবে তাদের মধ্যে একটা পারস্পরিক বন্ধনের মধ্য দিয়ে জমিতে চাষ করছে, তার মানে তাদের মধ্যে একটা সহযোগিতার ভাব, পরস্পরকে সহযোগিতা করে জমিতে চাষ করছে বলছে, এটাকে বলা হচ্ছে সহযোগী কর্তা। একই রকম ভাবে ব্যতিহার কর্তা, বাক্যে যে ক্রিয়ার দুই বা ততোধিক কর্তা যদি একে অপরের বিরোধিতা করে, বাক্যে যে ক্রিয়ার দুই বা ততোধিক কর্তা যদি একে অপরের বিরোধিতা করে বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে, বিরোধিতা করে অথবা পরস্পরের মধ্যে যদি প্রতিযোগিতা করে, তখন সেই কর্তাকে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন হচ্ছে বলছে বাপ বেটাতে হাতাহাতি করছে, মানে বাবা এবং সন্তানের মধ্যে যে হাতাহাতি করছে, মানে এখানে তার মধ্যে সহযোগিতার ভাব কোথাও পরিলক্ষিত হচ্ছে না, এখানে কি হচ্ছে পরস্পরের বিরোধিতা করছে, তাই এটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। এটা হচ্ছে ব্যতিহার কর্তা, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। দুটি কর্তা, রাজা যুদ্ধ করে, উলু খাগড়ার পান হরে, রাজার সঙ্গে রাজার যুদ্ধ হচ্ছে, মানে রাজার সঙ্গে যুদ্ধ করছে বলে এখানে পরস্পরের বিরোধিতা করছে বলে এখানে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা, এটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। এটা হচ্ছে ব্যতিহার কর্তা। আর পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব বলে এগুলোকে বলা হচ্ছে সহযোগী কর্তা, সহযোগী কর্তা। একই রকম ভাবে এটাও সহযোগী কর্তা। তো কর্তৃকারকের সপ্তম ভাগ হচ্ছে সাধনকর্তা। এই সপ্তম ভাগের সাধনকর্তা হচ্ছে যখন যন্ত্র, উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলে সাধনকর্তা। যখন যন্ত্র, উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলে সাধনকর্তা। যেমন ঢেকি স্বর্গীয় ধান, মানে এখানে ঢেকি একটা যন্ত্র বা বস্তু, সেটা যখন কর্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এটা সাধনকর্তা। এটা কি সাধনকর্তা। যখন যন্ত্র, উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলে সাধনকর্তা। একই রকম ভাবে পরবর্তী ভাগ হচ্ছে উজ্জ্বকর্তা। যখন কোনো বাক্যে কর্তা উজ্জ্ব থাকে, অর্থাৎ কর্তাকে দেখা যায় না, কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে অনুমান করা সম্ভব হয়, তখন তাকে বলা হচ্ছে উজ্জ্বকর্তা। যেমন সবার ভুল বুঝে কখন যে চলে গেলে তুমি হচ্ছে উজ্জ্ব, কিন্তু এই বাক্যের মধ্যে থেকে আমরা যদি ক্রিয়াপদটাকে দেখি চলে গেলে, এই ক্রিয়াপদের মধ্যে থেকে আমরা সেই ক্রিয়াপদের মানে বাক্যের কর্তাটা কি হতে পারে সেটা একটা অনুমান করি, তখন তাকে বলা হচ্ছে উজ্জ্বকর্তা। কিরকম ভাবে অলংকারিক কর্তা কি, কোনো অচেতন বস্তুতে চেতনা আরোপ করলে, অচেতন বস্তুতে চেতনা আরোপ করলে সেটি যখন ক্রিয়া সম্পন্ন করে যখন কর্তার রূপ নেয়, তখন তাকে বলা হচ্ছে অলংকারিক কর্তা। অর্থাৎ আকাশ, আমার শিক্ষার্থীরা আকাশ হচ্ছে এখানে হচ্ছে অচেতন বস্তু, সেটার উপর চেতনা আরোপ করে তাকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অলংকারিক কর্তা। একরকম ভাবে বাকি যে তিনটি ভাগ আছে সেটা হচ্ছে বাক্যাংশ কর্তা, উপবাক্যিক কর্তা, অনুক্ত কর্তা। বাক্যাংশ হচ্ছে কোনো বাক্য যখন বাক্যের কোনো একটা অংশ যখন কর্তা হিসেবে ব্যবহার করে, তখন তাকে বলে বাক্যাংশ কর্তা। আর কোনো উপবাক্য, বাক্যের মধ্যে থাকা উপবাক্য যখন কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় উপবাক্যিক কর্তা। অনুক্ত কর্তা যে কর্তার কর্মকর্তা যখন বাচ্চার বা অন্য কোনো বাচ্চার কর্তা যখন ব্যবহৃত হয়, তখন তাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা। কারকের চতুর্থ ভাগের বিভক্তি জানলাম এবং কর্তৃকারকের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম। তো কর্তৃকারকের প্রকারভেদের নবমতম যে উদাহরণ প্রকারভেদ আমরা দেখেছিলাম, তো আজকে দশমতম উদাহরণ হচ্ছে বাক্যাংশ কর্তা। অর্থাৎ সমাপিকা ক্রিয়াবিহীন একটা অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ যদি কোনো বাক্যে কর্তার কাজ করে, সমাপিকা ক্রিয়াবিহীন একটা অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ যদি কোনো বাক্যে কর্তার কাজ করে, তাকে বাক্যাংশ কর্তা বলে। অর্থাৎ সমাপিকা ক্রিয়াবিহীন, মানে একটা বাক্যের মধ্যে একটা বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে যদি সমাপিকা ক্রিয়া না থাকে এবং সেই বাক্যের মধ্যে ওই সমাপিকা ক্রিয়া ছাড়াই যে বাক্যটা রয়েছে, ওই বাক্যের মধ্যে যদি
ভাব প্রকাশক বাক্যাংশ যদি কোনো বাক্যের মধ্যে কর্তার কাজ করে তখন সেই কর্তাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা। যেমন পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব। এই পরের মাথায় কাঁঠাল ভাঙাটা এটা হচ্ছে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ, যেটা হচ্ছে এখানে কর্তার কাজ করেছে, সেই জন্য করে এই কর্তাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা। এটাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা। একই রকম ভাবে সৎ পথে জীবনযাপন করা আদৌ সহজ নয়। এই যে বাক্যটা রয়েছে এই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াবিহীন একটা অখণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ যখন যদি কোনো বাক্যের মধ্যে কর্তার কাজ করে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা। পরবর্তী যে ভাগ সেটা হচ্ছে উপবাক্যীয় কর্তা। কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই কর্তারূপী বাক্যটিকেই উপবাক্যীয় কর্তা বলে। অর্থাৎ কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই কর্তারূপী বাক্যটিকে উপবাক্যীয় কর্তা বলে। যেমন সে আমায় এমন করে ফাঁকি দেবে মনে তো হয় না। সে আমায় এমন করে ফাঁকি দেবে এটা হচ্ছে অন্য বাক্যের ক্রিয়ার কর্তা, এটা হচ্ছে হিসেবে ব্যবহৃত হয়। কোনো বাক্য, ধরো একটা বাক্যই রয়েছে, এই বাক্য হচ্ছে অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই কারণে এটা বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা। আরেকটা উদাহরণ দেখি, ভয় কারে কয় নাইকো জানা। এই ভয় কারে কয় এই বাক্যের যে ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কোনো বলেছে যে কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই কর্তারূপী বাক্যটিকে বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা। তো এখানে যেটা ভয় কারে কয় এটা হচ্ছে উপবাক্যীয় কর্তা। উপবাক্যীয় কর্তা। আজকে আমরা কারকের চতুর্থতম পর্বে বুঝলাম যে কারক বিভক্তি এবং কারকের একটা গুরুত্বপূর্ণ ভাগ কর্তৃকারক। কর্তৃকারকের প্রকারভেদ, অর্থাৎ কর্তৃকারককে কয় ভাগে ভাগ করা হয় এবং সেগুলোর একটা উদাহরণের সাহায্যে সেই ভাগগুলোকে বিস্তৃতভাবে বর্ণনা করা হলো। পরবর্তী পর্বে আমরা বাকি যে কারকগুলো রয়েছে সেই কারকের প্রকারভেদ এবং শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো এই ভিডিও আমরা এখানে শেষ করছি। নমস্কার।